আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মঞ্চের আলোচনায় আজকে আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। পাকিস্তানে মার্কিন ইরান আলোচনা ব্যর্থ হবার পর ট্রাম্প ঘোষণা দিলেন হরমুজ প্রণালী অবরোধের। পাল্টা ইরান জানালো কোন সামরিক জাহাজ প্রণালীতে প্রবেশ করলেই পরিণাম ভোগ করতে হবে। ব্রেন্ট ক্রুডের দাম $70 থেকে লাফিয়ে উঠেছে $119। মিত্রদেশ যুক্তরাজ্য জানিয়ে দিয়েছে এই অবরোধে তারা নেই। আর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলছেন বল এখন ইরানের কোর্টে। কিন্তু প্রশ্ন হলো, এই আসল দাবা খেলায় আসলে কে কার কিস্তিমাত করছে? উনচল্লিশ দিনের যুদ্ধের পর পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদে মার্কিন ও ইরানি দলের সরাসরি বৈঠকের ব্যবস্থা করেছিল। ইরানি পক্ষ 70 জনেরও বেশি বিশেষজ্ঞ নিয়ে আলোচনায় বসেছিল এবং তারা আন্তরিকভাবে আলোচনা করতে প্রস্তুত ছিল। অপরদিকে মার্কিন দল 21 ঘন্টার মধ্যে বৈঠক গুটিয়ে নেয়। সাবেক মার্কিন কূটনীতিক রব ম্যালি এই প্রসঙ্গে বলেন, ইরান যে দাবি আগেই প্রত্যাখ্যান করেছিল তা পুনরাবৃত্তি করতে 21 ঘন্টাও বেশি, কিন্তু সত্যিকারের আলোচনার জন্য তা ছিল অপ্রতুল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দাবি করেছেন, একটি চুক্তির ঠিক দোরগোড়ায় এসে মার্কিন পক্ষ হঠাৎ চরমপন্থী অবস্থান নেয় এবং একের পর এক নতুন শর্ত জুড়ে দিতে থাকে। বিশেষজ্ঞদের অনেকে মনে করেন ইসলামাবাদের আলোচনা থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছিল বলে নেতানিয়াহু সরকার এই প্রক্রিয়া নস্যাৎ করতে সব রকম চেষ্টা চালিয়েছে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু পরমাণু ইস্যুতে ইরানকে পুরোপুরি নতি স্বীকার করাতে না পারায় শেষ পর্যন্ত তিনি পিছু হটেন। আলোচনা ভেঙে পড়তেই ট্রাম্প ঘোষণা দিলেন হরমুজ প্রণালীতে পূর্ণ অবরোধের। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ইরানের চেয়ে ওয়াশিংটনের মিত্রদেরই বেশি ক্ষতি করবে। প্রণালী দিয়ে যে 3টি ট্যাঙ্কার পার হয়েছিল সেগুলো ইরানের নয়, সেগুলো কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের তেল বহন করছিল। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ডিফেন্স প্রায়োরিটিজের পরিচালক জেনিফার কাভানা বলেছেন, প্রণালী সম্পূর্ণ বন্ধ করলে তেলের দাম আরো অনেক বেড়ে যাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পড়বে। সমুদ্রপথে বিশ্বের তেল রপ্তানির প্রায় 1/4 এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ফেব্রুয়ারির শেষ থেকে প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নাসর বলছেন, ইরানের জন্য এই অবরোধ মোটেও মাথা ব্যথার কারণ নয়, উল্টো এটি বৈশ্বিক অর্থনীতির উপরে ইরানের শ্বাসরোধী দখলকে আরো দীর্ঘায়িত করবে এবং ইরান চাইলে বাবেল মানদেবও বন্ধ করে লোহিত সাগরের বাণিজ্য পথ আটকে দিতে পারে। এদিকে যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানি বন্দর অবরোধে ট্রাম্পের সামরিক পদক্ষেপে ব্রিটিশ নৌবাহিনী অংশ নেবে না। লন্ডন বলেছে তারা হরমুজ প্রণালীতে মুক্ত নৌ চলাচলের নীতিকে সমর্থন করে, কারণ এটি বৈশ্বিক অর্থনীতি এবং ব্রিটিশ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। ঐতিহাসিকভাবে সবচেয়ে বিশ্বস্ত মিত্রের এই অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য কূটনৈতিকভাবে বড় ধাক্কা। গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলোর মধ্যেও বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কাজ শেষ করার পক্ষে, কিন্তু কাতার ও ওমান শান্তির দিকে হেলে আছে। এই অভ্যন্তরীণ বিভাজন প্রমাণ করে যে ট্রাম্পের আক্রমণাত্মক নীতি তার নিজের শিবিরেই ফাটল ধরিয়েছে। এদিকে 39 দিনের বোমা বর্ষণের পরও ইরান নাকি আরো শক্তিশালী, বিশ্লেষকরা অন্তত তাই বলছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে 13,000-এরও বেশি হামলার পরও ইরানের কাছে এখনো অর্ধেক রকেট লঞ্চার এবং ড্রোন অবশিষ্ট আছে এবং ভূগর্ভস্থ লঞ্চার থেকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা রয়েছে। হরমুজের নিয়ন্ত্রণ নিতে হলে মার্কিন বাহিনীকে পারস্য উপসাগরের 3টি ইরানি দ্বীপ দখল করতে হবে এবং সেখানে অবস্থান ধরে রাখা হবে আরো কঠিন কাজ। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক খবর এলো চীনের দিক থেকে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে, চীন ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা শুধু
মৌখিক সমর্থন নয়, বাস্তব সামরিক সহায়তার ইঙ্গিত দেয়। ট্রাম্প পাল্টা চীনকে 50% শুল্কের হুমকি দিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই হরমুজ অবরোধ বেইজিংকে কঠিন কূটনৈতিক উভয় সংকটে ফেলেছে এবং আগামী মাসে নির্ধারিত ট্রাম্প শি বৈঠকও হুমকির মুখে পড়েছে। আলোচনা ব্যর্থ হলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পুরোপুরি দরজা বন্ধ করেননি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে তেহরানের উপর। তিনি হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেছেন। একই সঙ্গে সতর্ক করেছেন, ইরান এগিয়ে না এলে আলোচনার ধরন বদলে যেতে পারে। ভ্যান্স ইরানের হরমুজ অবরোধকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে চিহ্নিত করে বলেছেন, কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না, এই নীতিও প্রয়োগ করা হবে। কিন্তু কূটনীতির ভাষায় একসঙ্গে আলোচনার দরজা খোলা রাখা এবং অবরোধের হুমকি দেওয়া, এই দ্বৈত নীতি তেহরানের কাছে কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে সন্দেহ আছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেভিড হার্স্টের মতে, ইরানের সঙ্গে সম্পর্কে ট্রাম্প এখন ঠিক সেই অবস্থানে পৌঁছেছেন যেখানে গাজা যুদ্ধের পর নেতানিয়াহু নিজেকে আবিষ্কার করেছিলেন। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের দেশেই তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হবে, কারণ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ট্রাম্প শিবিরের মধ্যেও এই যুদ্ধ নিয়ে ফাটল দেখা যাচ্ছে। ইরান যে শুধু টিকে আছে তা নয়, 39 দিনে সে তার কৌশলগত অবস্থান আরও মজবুত করেছে। হরমুজের নিয়ন্ত্রণ, বিশ্ব জ্বালানি বাজারে কর্তৃত্ব, রাশিয়া ও চীনের নৈতিক ও বস্তুগত সমর্থন এবং প্রক্সি শক্তির সক্রিয়তা, সবকিছু মিলিয়ে তেহরান এখন একটি জটিল বহুমাত্রিক যুদ্ধ লড়ছে। ওয়াশিংটনের পক্ষে শুধু বিমান হামলা আর নৌ অবরোধ দিয়ে এই সমীকরণ বদলানো সহজ নয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে 3টি পথ খোলা। 1, ইরান নমনীয় হয়ে নতুন করে আলোচনায় বসে এবং হরমুজ আংশিকভাবে উন্মুক্ত হয়। 2, ট্রাম্প সত্যিই সামরিক পদক্ষেপ নেন এবং সংঘাত আরো বড় আকার ধারণ করে। 3, উভয় পক্ষ বর্তমান অচল অবস্থায় আটকে থাকে এবং বিশ্ব অর্থনীতি ক্রমশ চাপে পড়তে থাকে। বিশ্লেষকদের অধিকাংশই তৃতীয় পথটিকেই সবচেয়ে সম্ভাব্য বলে মনে করছেন, অন্তত আপাতত। আর এই অচলাবস্থায় সবচেয়ে লাভবান হচ্ছে ইরান। প্রতিটি দিন যায়, প্রতিটি ব্যর্থ আলোচনায়, প্রতিটি বাতিল হুমকিতে তেহরানের দর কষাকষির শক্তি বাড়ে, আর ট্রাম্পের কাছে থাকা বিকল্পের সংখ্যা কমতে থাকে। দাবা বোর্ডে এখন যে চাল চলছে তাতে কিস্তিমাতের ঝুঁকি কার বেশি, ওয়াশিংটনই সেই প্রশ্নের জবাব দিতে পারছে না। একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল বন্দুকের শব্দ, বোমার বিস্ফোরণ আর ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ। এখন যুদ্ধ শুরু হয় টেবিলের উপর, চা কফির কাপের পাশে বসে, আর শেষ হয় সমুদ্রের বুক বন্ধ করে দিয়ে। ইসলামাবাদের আলোচনাটা ঠিক তেমনই এক গল্প, যেখানে হাসি মুখে হাত মেলানো হয়নি, বরং অদৃশ্যভাবে দুপক্ষেরই মুষ্টি শক্ত হয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা হলো, বিশ্ববাসীর মনে আশা জাগলো, তারপর হঠাৎ করেই সব শেষ। যেন পরীক্ষার খাতায় শেষ প্রশ্নটা ফাঁকা রেখে উঠে এসেছে দুপক্ষই। আর সেই ফাঁকা জায়গাটাতেই এখন জমে উঠছে উত্তেজনা, সন্দেহ আর ভয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা ব্যর্থ হওয়াটা কেবল দুই দেশের মধ্যকার সম্পর্কের ভাঙন নয়, বরং এটি এমন এক সিগন্যাল যা পুরো বিশ্বকে সতর্ক করছে। এখনো যা দেখছো তা কেবল শুরু। আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে, ইরানের বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করার ঘোষণা, তা কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়। ইতিহাসে আমরা ভেনেজুয়েলা বা কিউবার ক্ষেত্রে এর ছায়া দেখেছি, কিন্তু ইরান সেই তালিকার দেশ নয়। ইরান মানে মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ডের এক গুরুত্বপূর্ণ ধমনী।
সেই ধমনী যদি চেপে ধরা হয় তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় পুরো শরীরের। এখানে সেই শরীরটা হলো বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালীর নামটা আমরা প্রায়ই শুনি, কিন্তু এর গুরুত্বটা বুঝি তখনই যখন সেটার উপরে ঝড় নামে। পৃথিবীর প্রায় 1/5 তেল আর বিপুল পরিমাণ এলএনজি এই সরু জলপথ দিয়ে যায়। এখন ভাবুন, এই পথ যদি হঠাৎ থমকে যায় তাহলে কি হবে? প্রথম ধাক্কাটা পড়বে জ্বালানির দামে। ইতোমধ্যেই তেলের দাম লাফিয়ে উঠেছে, কিন্তু দাম বাড়া কেবল সংখ্যার খেলা নয়। এর মানে হলো পরিবহন খরচ বাড়বে, উৎপাদন ব্যয় বাড়বে, বাজারে পণ্যের দাম বাড়বে। অর্থাৎ একটা অদৃশ্য আগুন ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। আর এই আগুন যদি 2 সপ্তাহ জ্বলে তাহলে সেটা শুধু উত্তাপ নয়, দহন হয়ে উঠতে পারে। ইউরোপের কারখানা থেকে শুরু করে এশিয়ার কৃষিখাত, সব জায়গায় সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। সার, এলএনজি এসব শুধু অর্থনীতির পরিভাষা নয়, এগুলো মানুষের বেঁচে থাকার উপকরণ। এগুলো বন্ধ হয়ে গেলে বাজারে শুধু অস্থিরতা নয়, সংকট তৈরি হবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই অবরোধের বোঝা আমেরিকার নিজের কাঁধেও কম নয়। কারণ বিশ্ব অর্থনীতি কোনো একক দেশের খেলনা নয়। এক জায়গায় ধাক্কা লাগলে তার প্রতিধ্বনি ফিরে আসে সব জায়গায়। আমেরিকা যদি এই অবরোধ দীর্ঘদিন ধরে রাখে তাহলে তার নিজের বাজারেও মূল্যস্ফীতি বাড়বে, রাজনৈতিক চাপ বাড়বে। তাহলে প্রশ্ন আসে, কেন এই পদক্ষেপ? এখানেই রাজনীতির গভীর খেলাটা শুরু হয়। অনেকে মনে করছেন এটি আসলে সময় কেনার কৌশল। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হয়তো বড় কোনো সামরিক প্রস্তুতি নিচ্ছে, আর সেই সময়টুকু নিশ্চিত করতে চায় যাতে সমুদ্রপথে ইরানের কাছে কোনো অস্ত্র বা সরঞ্জাম না পৌঁছায়। কারণ সমুদ্রপথই হলো সবচেয়ে নিরাপদ ও কার্যকর সরবরাহ লাইন। বিমানে বড় পরিমাণ অস্ত্র পরিবহন করা কঠিন, ঝুঁকিপূর্ণ এবং সহজে ধরা পড়ে যায়। কিন্তু জাহাজ, বিশেষ করে তথাকথিত শ্যাডো ফ্লিট, সেটা অনেকটা আড়ালে থেকে কাজ করতে পারে। এই পথ বন্ধ করে দিলে ইরান কার্যত এক ধরনের সামরিক বিচ্ছিন্নতায় পড়ে যাবে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে ইয়েমেন সহ বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর পথও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই অবরোধ শুধু ইরানকে নয়, পুরো আঞ্চলিক প্রভাবকেও লক্ষ্য করে। কিন্তু ইরান কি এত সহজে চুপ করে বসে থাকবে? ইতিহাস আর এতদিন ধরে যা দেখছি তার হিসেব মতে উত্তর না। ইরান এমন একটি দেশ যারা চাপের মধ্যে নিজেদের আরো শক্ত করে তোলে। তাদের সামরিক বাহিনী, বিশেষ করে আইআরজিসি, ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সামরিক আগ্রাসনের জবাব তারা কঠোরভাবে দেবে। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, ইরান এই যুদ্ধে নিজেদের পরাজিত ভাবছে না, বরং তাদের বিশ্বাস তারা এখনো শক্ত অবস্থানে আছে। তাদের হাতে আছে সমৃদ্ধ ইউরেনিয়াম, আছে আঞ্চলিক প্রভাব, আর আছে সেই ভৌগোলিক অবস্থান যা পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। এখানেই দ্বন্দ্বটা সবচেয়ে জটিল হয়ে ওঠে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ইরানের আত্মবিশ্বাস। এই দুইয়ের সংঘর্ষ কোনো সহজ সমাধানের দিকে যায় না, বরং তা ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ভুল বোঝাবুঝি থেকে বড় সংঘাত তৈরি হয়। ইতোমধ্যে আমরা সেই লক্ষণ দেখতেও পাচ্ছি। মার্কিন যুদ্ধজাহাজ ইরানের উপকূলের খুব কাছে অবস্থান করছে। এই দূরত্বটা কাগজে হয়তো 200 কিলোমিটার, কিন্তু বাস্তবে এটি এক ধরনের মানসিক চাপ। যেন দুজন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে, কেউ কাউকে আঘাত করছে না, কিন্তু চোখের দৃষ্টিতেই আগুন। এই অবস্থায় একটি ছোট্ট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ধরুন কোনো একটি জাহাজ
ভুলবশত সীমা লঙ্ঘন করল, বা কোনো ড্রোন ভুল সংকেত দিল, তখন আর কূটনীতির ভাষা কাজ করবে না, তখন কথা বলবে অস্ত্র। আর সেই মুহূর্ত থেকেই শুরু হতে পারে এমন একটি সংঘাত যা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ এই সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আরো অনেক শক্তির, ন্যাটো, রাশিয়া, এমনকি চীনও। রাশিয়ার জন্য পরিস্থিতিটা আলাদা করে জটিল। ইউক্রেন যুদ্ধের মধ্যে তারা ইতোমধ্যেই চাপে আছে। ইউরোপে রাজনৈতিক পরিবর্তন হলে ইউক্রেন আরো শক্তিশালী সমর্থন পেতে পারে, যা রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। অন্যদিকে যদি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হয়, তাহলে বিশ্ব শক্তির ভারসাম্য আরো অস্থির হয়ে উঠবে। এই পুরো পরিস্থিতিটা যেন এক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে আছে বহু স্তরীয় হিসাব। কিন্তু সমস্যা হলো, এই খেলায় কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এখানে আবেগ, অহংকার আর ভুল সিদ্ধান্ত অনেক সময় যুক্তিকে হারিয়ে দেয়। তবু একটা আশার জায়গা আছে। আলোচনা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। পর্দার আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথাবার্তা এখনো চলছে। ইতিহাস বলে, অনেক বড় চুক্তি প্রকাশ্য আলোচনায় নয়, বরং গোপন দরজার আড়ালেই তৈরি হয়। কিন্তু সময় খুব কম, কারণ যতদিন এই অবরোধ চলবে ততদিন চাপ বাড়বে, অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক। এক সময় এই চাপ এমন জায়গায় পৌঁছবে যেখানে দুপক্ষের সামনে কেবল দুটি পথ থাকবে, সমঝোতা অথবা সংঘাত। এবং সেই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আগামী বিশ্বের রূপরেখা। আজকের এই পরিস্থিতিটাই কেবল একটি ব্যর্থ আলোচনা নয়, এটি একটি সতর্কবার্তা। সামনে হয়তো আরো বড় ঝড় আসছে, যার শব্দ আমরা এখনো পুরোপুরি শুনতে পাচ্ছি না। কিন্তু বাতাসে যে গন্ধটা আছে তা শান্তির নয়, তা আসন্ন ঝড়ের। এখন দেখার বিষয়, এই ঝড়কে থামানোর মতো বুদ্ধি আর ধৈর্য কার আছে, আর কে প্রথমে সেই সীমা অতিক্রম করবে যেখান থেকে আর ফিরে আসা যায় না।